আইটেলের এস সিরিজের ফোনগুলো কিন্তু মোটামুটি একটা জনপ্রিয়তার জায়গায় রয়েছে লো বাজেটের ফোন হিসেবে। সো আইটেলের এস সিরিজের ফোন হিসেবে আরও একটি নতুন চমক হিসেবে S24 লঞ্চ করে দিল অফিসিয়ালি, যেটার প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। অ্যান্ড গত বছরের S23 নিয়ে বেশ কন্ট্রোভার্সি রয়েছে এবং ওই ফোনটার তুলনায় এই ফোনটা কতটুকু আমাদের আপডেট নিয়ে আসতে পেরেছে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। অ্যান্ড এই ফোনটার হাইলাইটের ফিচারের মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, পাশাপাশি অসাধারণ ডিসপ্লে, মানে পাঞ্চল কাট আউটের ডিসপ্লে, যেটা আগের ফোনে ছিল না। পাশাপাশি এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের G91 এর মতো একটা দারুণ চিপসেট। তো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু বেশ দারুণ কিছু অফার করছে মাত্র 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তবুও রয়ে যায় কিছু কিন্তু, আর কিন্তুর জবাব দিব এবং এই 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এবং অল্টারনেটিভ কিছু ফোন মার্কেটে রয়েছে কিনা 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এর চেয়ে তো বেটার কিছু, সেটাও জানানোর চেষ্টা করবো। সো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন PH1। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। সো শুরুতে ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটা কিন্তু আগের S23-র মতোই দেখতে অনেকটা, বাট S23-র ক্যামেরা বামটা ছিল ছোট, বাট S24-এ কিন্তু একটু আপডেট হয়ে এটার ক্যামেরা বাম হয়ে গেছে বড়। অ্যান্ড এই ফোনটার বিল কোয়ালিটি মোটামুটি অনেকটাই গুড। আর এই ফোনটার পিছন দিকে আপনি পাবেন গ্লাস্টিক বডি এবং ফ্রেমটা টোটালি প্লাস্টিক, পুরো বডিটাই প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়া সত্ত্বেও অতটা চিপ দেখায় না। আর পিছনে আপনি যদি ব্ল্যাক কালারটা দেখেন তাহলে ওটাতে হালকা একটু ম্যাট ফিনিশিং রয়েছে এবং হোয়াইট কালারটা একটু কালার চেঞ্জিং ফিচার রয়েছে, এটা কিন্তু একটা বিশেষত্ব। এবং আগের S23-তে যেরকম কালার চেঞ্জ হতো ঠিক S24-এও ঠিক সেরকম বেগুনি কালার রোদে গেলে চেঞ্জ হয়। অ্যান্ড এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস অ্যান্ড বাটন দেখতে পাবেন। থাকছে 3.5mm হেডফোন জ্যাক, Type-C পোর্ট, এছাড়াও রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মোটামুটি সকল কিছুই রয়েছে। আর ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেখানে 6.6 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 480 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে গতবারের S23-তে যে পরিমাণ কন্ট্রোভার্সি রয়েছিল তার ডিসপ্লে নিয়ে, মানে ওই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই পাঞ্চল কাটআউটের দুর্দান্ত লেভেলের ডিসপ্লে দিত, তো সেক্ষেত্রে ওটা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে ছিল। বাট এইবার কিন্তু সেইগুলো সব কিছু ছাপিয়ে এবার কিন্তু পাঞ্চল কাটআউটের মাধ্যমে একটা ডিসপ্লে দেওয়া আছে, যেটা দেখতে কিন্তু বেশ খানিকটা সিমেন্টিক লাগছিল এবং বাজেট পয়েন্টের মধ্যে এটা আসলে মানানসই বিষয়। তো 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমার মনে হয় আইটেল একটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং 90 হার্জের রিফ্রেশ রেট হওয়ার ফলে ডিসপ্লেটা বেশ খানিকটা স্মুথ ছিল এবং বাটার একটা ফিল পাওয়া যাচ্ছিল এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফিল পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লে থেকে। এবং কালার প্রোডাকশনগুলো মোটামুটি ধরে রাখতে পারছিল, যেহেতু একটা বাজেট ফোন সেহেতু এই ফোনটা থেকে বেশ খানিকটা মানে একটু ওভার মানে আশা না করাটাই ভালো, মোটামুটি অ্যাভারেজ ছিল ফোনটার ডিসপ্লে। সো ডে টু ডে ইউজের জন্য এই ডিসপ্লেটা খুব একটা খারাপ ডিল হবে না, যদিও এই ফোনটার ডিসপ্লের রেজুলেশনটা একটু বাড়িয়ে মানে ফুল HD+ রেজুলেশন দিতে পারলে আরও জোস হতে পারতো, যেহেতু এই প্রাইস পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে অনেক কোম্পানি কিন্তু আমাদের ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে প্রোভাইড করছে। এবার আসি ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। সো গতবারের S23 চাইতে কিন্তু S24-এর মোটামুটি অনেকটাই আপডেট করে রাখা হয়েছে। তাদের বড় ভাই ইউনিএসওসির হাতটা ছেড়ে দিয়ে এখন মোটামুটি মিডিয়াটেকের হাত ধরেছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। অ্যান্ড S24 আসার সাথে সাথে মিডিয়াটেকের Helio G91 এর আলট্রা এই চিপসেট দিয়ে মোটামুটি একদম কাঁপিয়ে দিয়েছে এবং এটা কিন্তু আসলে অনেকে আশাই করে নাই, তো সেক্ষেত্রে এটা কিন্তু একদম দুর্দান্ত লেভেলের একদম ফাটিয়ে দিয়েছে। সো এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি গেম টেম প্লে করতে পারবেন, আর যেটা মোটামুটি ভালোভাবে মোটামুটি গেম প্লে করে দেয় যারা লো বাজেটের একজন গেমার রয়েছেন, মানে খুব একটা হাই গেমিং করেন না, মোটামুটি একটা গেমিং ফোন চাচ্ছেন, মোটামুটি টুকটাক দিন শেষে চালিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং মোটামুটি মাল্টিমিডিয়া কনজিউম ডে টু ডে টাস্ক এগুলো ইজিলি করতে চাচ্ছেন একটা লো বাজেটের ফোনে, তো সেইগুলোর ক্ষেত্রে আপনার এই ফোনটা একদম স্মুথ এবং বাটার একটা ফিল পাবেন, এটা নিঃসন্দেহে। এবং আপনি যদি PUBG প্লেয়ার হয়ে থাকেন তাহলে একদম লো গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে হবে, যদিও এটা কোনো গেমিং ডিভাইস না। আর যদি আপনি চিপসেট নিয়ে একটু আলোচনা করেন তাহলে মিডিয়াটেকের G88 এর সাথে একটা কম্পেয়ার করা যায়, বা মিডিয়াটেকের G85 এর মতো চিপসেটের মতোই একটা পারফরমেন্স আপনি এই ফোনটা থেকে আউটপুট পাবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে লো বাজেটের ফোনগুলোতে এই ধরনের চিপসেট আমরা কিন্তু বেসিক্যালি দেখে আসছি, তো এটাও ঠিক তেমনই এবং সেরকম ধরনের আউটপুটই এই ফোনটার চিপসেট থেকে আপনি পাবেন। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু Android 13 রান করছে এবং পরবর্তীতে কিন্তু এটা Android 14 ভার্সনটা পাবেন, বাট এটার UI নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। সো সেগুলো জিনিস নিয়ে কথা বলতে গেলে এটাতে বটলেস অ্যাপসগুলো রয়েছে এবং লো বাজেটের ফোনগুলো যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু এটাতে ইনক্লুড করা আছে। এছাড়াও এক্সট্রা কিছু কিছু হট অ্যাপস রয়েছে, সেগুলো জিনিস কিন্তু আমরা বাজেট ফোনগুলোতে বেসিক্যালি দেখে থাকি, তো সেক্ষেত্রে এটাও তার অল্টারনেটিভ বা এর ব্যতিক্রম নয়। সো এক কথায় বলতে গেলে এই চিপসেট মোটামুটি এই বাজেটের মধ্যে একদম মাথা নষ্ট করে, মানে আইটেল কিন্তু সর্বপ্রথম এত সুন্দর একটা চিপসেট দিয়ে এই বাজেটের মধ্যে ফোন পাবলিশ করলো, তো এটা কিন্তু একটা ভালো বিষয়। আশা করা যায় আইটেল কিন্তু তাদের আগের তুলনায় কিন্তু অনেকটা ইনক্রিজ করছে তাদের মার্কেটে এবং তাদের ফোনগুলো। সো আশা করা যায় তারা নেক্সট টাইম আমাদেরকে আরও ভালো ভালো জিনিস আমাদেরকে প্রোভাইড করবে এবং আমাদেরকে হ্যাপি করতে পারবে। এই ফোনটাতে কিন্তু 128GB একটা ভেরিয়েন্টে রয়েছে, যেটার প্রাইস বর্তমানে 14,000 টাকা এবং এটা র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল, আর লো বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক
ঠিকঠাকই, বাট এটার যে আপনার স্টোরেজ টাইপ এটা কিন্তু EMC 5.1 এবং DDR4 বিটের র্যাম মোটামুটি এটা ধরাই যায়। আর এই ফোনটাতে কিন্তু 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, যেটা এই বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে। আর 18 ওয়াট চার্জারতে মোটামুটি আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন। এবার আসি ফোনটার সবচেয়ে হাইলাইটেড বিষয় 108 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা এই বাজেটের ফোনগুলোতে বেসিক্যালি দেখাই যায় না, সেটা কিন্তু আইটেল করে দেখাচ্ছে। তো 108 মেগাপিক্সেল ক্যামেরা আসলে কতটুকু ভালো এবং কতটুকু আমাদের জন্য হেল্পফুল। সো 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি দিন শেষে কাজবাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এটা থেকে বেশ মানে এই যে এক্সট্রা কিছু চাওয়া বা পাওয়া সেগুলো জিনিস আপনি এখান থেকে টোটালি অ্যাভয়েড করেন। 108 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি পিকচার ক্যাপচার করতে পারবেন, যেখানে ভালো মতো ডিটেলস ধরতে পারছিল, ডাইনামিক রেঞ্জও খুব দারুণভাবে ধরতে পারছিল। বাট কিছু কিছু সময় একটু ওয়াস্ট আউট পিকচার ক্যাপচার করে এবং আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে একটু ওভার স্যাচুরেটেড করে ফেলে এবং গ্রিন কালার পিকচারগুলো একটু বেশি স্যাচুরেটেড করে। দেখতে মোটামুটি আই ক্যাচি মনে হয় এবং দেখতে ভালোই লাগে। বাট এটা যদি আপনি ডেপথ সেন্সরের কথা বলেন, এই ক্ষেত্রে একটু আমাদের কাছে একটু খারাপ লেগেছে, যেহেতু এটা সফটওয়্যার বেস একটা ডেপথ সেন্সর। সো সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি যে পোর্টের মোডে পিকচারগুলো ক্যাপচার করতে পারেন মোটামুটি অ্যাভারেজ ছিল। এডিটেশনগুলো মোটামুটি ধরতে পারছিল, কিছু কিছু সময় এটা বেশ খানিকটা মানে মিসম্যাচ করে। এটা সফটওয়্যারের আপডেটের প্রবলেম। আর এটাতে আপনি ভিডিও করতে পারবেন 1080-তে প্রায় 30 FPS এবং 1440-এ 30 FPS। সো মোটামুটি ক্যামেরা পিকচার কোয়ালিটি বা এটার ফিচার কোয়ালিটি মোটামুটি ভালো রেখেছে, যদিও বাজেট ফোন হিসেবে এর চেয়ে বেশি কিছু আশা না করাটাই বেটার। এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটা তো ভিডিওতে আপনি প্রায় 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন 30 FPS-এ, পাশাপাশি 1080-তে 30 FPS। এখানে যদি রেগুলার মানে একটা 60 FPS থাকলেও আরও জোস হতে পারতো এবং AIS-এর সাপোর্ট থাকলে আরও জোস হতে পারতো। তো মোটামুটি বাজেট ফোন হিসেবে আমার মনে হয় ক্যামেরার অ্যালগোরিদম খুব একটা খারাপ দেয়নি, মোটামুটি আপনার দিন শেষে একটা হ্যাপি রাখার চেষ্টা করেছে। যদিও এই ফোনগুলো থেকে ক্যামেরার ফিচারের থেকে এত বেশি আশা না করাটাই বেটার। সো এই ফোনটা এই প্রাইস পয়েন্টের মধ্যে কেনা কতটুকু যুক্তিযুক্ত? আসলে দেখেন, আইটেলের ফোন মানে যে খুব মহামারী আপনাকে বেশি কিছু দিচ্ছে। এখন আপনি যদি র্যাম রোমের দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে র্যাম রোম ইজ গুড এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা কখনোই 14,000 ফোনের মধ্যে পাওয়া যায় না। তো সেটা কিন্তু ইনক্লুড করা আছে এবং মিডিয়াটেকের G91 চিপসেটটা কিন্তু খুব খারাপ না। তো সেই দিক থেকে তুলনা করলে কিন্তু আইটেলের ফোনটা মোটামুটি আগের ফোনের তুলনায় অনেকটাই আপগ্রেড করেছে। তো সেই ক্ষেত্রে ফোনটা কিন্তু রিকমেন্ডেড করা যায় বা কেনা যায়। বাট আমার কাছে স্লাইডলি এটা ফোনটার রেট একটু বেশি মনে হয়েছে। এই ফোনটা 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে হলে ইজ গুড ছিল, বাট আমার কাছে স্লাইডলি 2,000 টাকার মতো এই ফোনটা প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি এই ফোনটা 256 GB র্যাম রোমও হতো তাও অ্যাটলিস্ট মেনে নেওয়া যেত। সো এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ মার্কেটে ফোন রয়েছে এবং ভালো মন্দ যাচাই বাছাই করে আপনি ফোনটা পারচেস করতে পারেন। এবং আমাদের চ্যানেলে মাত্র টপ 5 ফোন আন্ডার 15K এর মধ্যে একটা ভিডিও ছাড়া হয়েছে, চাইলে আপনার সেই ভিডিওটা দেখলে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সো এই ছিল আজকের আইটেলের S24 নিয়ে বিস্তারিত আলোচনা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।